আসসালামু আলাইকুম সবাইকে। প্রাণীবিজ্ঞানের একটি চ্যাপ্টার রক্ত ও সঞ্চালন। আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। মূলত এই চ্যাপ্টার থেকে তোমার এইচএসসিতে কী ধরনের কোয়েশ্চেন আসবে, অ্যাডমিশনে কী ধরনের কোয়েশ্চেন আসবে, সেই ব্যাপারগুলো আমি সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করব। যেন তুমি যদি এই চ্যাপ্টারটা আগে পড়া না থাকে, এখন যদি নতুন শুরু করো, বিশেষ করে যারা 24 ব্যাচ আছো তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে। কারণ তোমরা এই শর্ট সময়ে চ্যাপ্টারটা তুমি দ্রুত রিভিশন দিতে পারবা এবং তোমার জন্য কি বলে যে পরীক্ষায় ভালো করার মতো করে তুমি পড়তে পারবা। মানে তুমি জানতে পারবা এখান থেকে কী আসে কী আসে না। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। কারণ তুমি শুরুতে জানতে পারতেছো চ্যাপ্টারতে কী আসে, তারপর তুমি শিফট করতে পারবা চ্যাপ্টার পড়াশোনাতে। তাহলে আসো আমরা শুরু করি। যে দেখো, এই চ্যাপ্টার থেকে একেবারে শুরুর দিকে যদি বলি যে এই যে একটা ছক দেখতে পাচ্ছ তুমি বা একটা চার্টের মতো, এই চার্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা আমাদের এমসিকিউ আসবে। তাহলে এই চার্টটা কিসের জন্য আসবে? এমসিকিউ। এটা কি? এটা যে আমাদের যে রক্তের মধ্যে কী কী উপাদান থাকে। তো এখান থেকে তোমার কোয়েশ্চেনগুলো কী আসবে দেখো। এখানে তুমি যত পার্সেন্টেজ দেখতে পাইতেছো, এই পার্সেন্টেজগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে রক্তকণিকা থাকবে, রক্তরস বা প্লাজমা থাকবে। বলে রাখি যে এই ক্লাস আজকে যে ভিডিওটা, এখানে কিন্তু আমি তোমাদেরকে চ্যাপ্টারটা ক্লাস মানে পড়ানোর পারপাসে ওইরকম পড়াবো না। কারণ এর জন্য আমি আলাদা ক্লাস নিব যে পড়ানোর পারপাসে। আজকেরটা আমি তোমাকে সহজভাবে উপস্থাপন করে দিচ্ছি যে তুমি এখান থেকে কী কী পড়বা, কীভাবে পড়বা, এতটুকুই। তো যদি তোমরা ক্লাস এই ভিডিও দেখার পর যদি আমাদের ক্লাস দেখতে চাও, তাহলে আমাদের প্রাইভেট ব্যাচেও তুমি এনরোল করতে পারো, অথবা যদি ফ্রি হিসেবে দেখতে চাও, ফ্রি ক্লাসও অ্যাভেলেবল আছে আমার এখান থেকে, তো তুমি দেখতে পারবা, তোমার ইচ্ছা। ওকে, তাহলে আসো যে এখান থেকে আমাদের কি জানতে হচ্ছে, আমাদের পার্সেন্টেজগুলো জানতে হচ্ছে। যে রক্তকণিকা, তো রক্তকণিকা থেকে তারপর রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এই সবগুলোর নাম জানতে হবে। তারপর দেখো, শ্বেত রক্তকণিকাকে তুমি দুই ভাগে ভাগ করতেছো, গ্র্যানুলোসাইট, এগ্রানুলোসাইট। গ্র্যানুল মানে দানা দানা, তার মানে যে রক্তকণিকার সাইটোপ্লাজমে দানা থাকবে তাকে আমরা বলতেছি গ্র্যানুল, যেখানে দানা থাকবে না তাকে বলতেছি আমরা এগ্রানুল। ওকে, এখন গ্র্যানুলকে দেখো তুমি, যে গ্র্যানুলকে আবার তুমি 3টা ভাগে বা 3টা নাম দিতেছো, যে 3 ধরনের হতে পারে, এবং এগ্রানুল হতে পারে 2 ধরনের। যে এই পোর্শনটা এইগুলো কিন্তু ভাই তোমার এমসিকিউর জন্য একেবারে 5 স্টার। যে নিচের কোনটি গ্র্যানুলোসাইট, নিচের কোনটি এগ্রানুলোসাইট। আশা করি বোঝাতে পারছি তোমাকে কী কী পড়বা এখান থেকে, একেবারে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তারপর দেখো, যে রক্তরস আমাদের যে 55% থাকে, এখানে পানি কতটুকু থাকে, কঠিন পদার্থ কতটুকু। আবার তুমি একটু খেয়াল করলে দেখবা যে কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থের মধ্যে আবার জৈব উপাদান আছে এবং অজৈব উপাদান আছে। এবং এই অজৈব উপাদান বলতে তুমি মনে রাখবা যে যত লবণ রিলেটেড যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের অজৈব উপাদানে যাবে। আর জৈব উপাদানের মধ্যে থাকবে আমাদের প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত কিছু বজ্র পদার্থ এবং অন্যান্য পদার্থ। এখান থেকে তোমার ইম্পর্টেন্ট কোনটা? তোমার ইম্পর্টেন্ট এখান থেকে এই প্লাজমা প্রোটিনটা। তোমার ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন। যে প্লাজমা প্রোটিন কী কী আছে দেখো, তুমি এখানে যদি তাকাও দেখবা অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এটা আমাদের মনে রাখার ট্রিক্স জিপিএ 5। এই জিপিএ 5 দিয়ে আমরা মনে রাখতে পারি। জিতে গ্লোবিউলিন, পিতে তোমার প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, 5তে ফিব্রিনোজেন। তো এই জিপিএ 5 এই ট্রিক্সটা দিয়ে তুমি এই প্লাজমা প্রোটিনের নামগুলো মনে রাখবা। এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এই ছকটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটা যদি আমরা কমপ্লিট করে ফেলি, ওকে, আচ্ছা, এই ছকটা যদি আমরা কমপ্লিট করে ফেলি, পরবর্তীতে আমাদের যে রক্তকণিকাগুলো আছে, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট, এই 3টা রক্তকণিকা থেকে আমাদের কিছু ইনফরমেশন মুখস্থ করতে হবে। কিসের জন্য? এমসিকিউর জন্য। তো যারা এমসিকিউতে দুর্বল তারা এই পার্টগুলো একটু জোর দিবা, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসবে। তো আমি বলে দিই তুমি এখান থেকে কী কী পড়বা। তুমি এখান থেকে যত সংখ্যামূলক তথ্য আছে, যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে পূর্ণবয়স্ক পুরুষে এত লাখ, তো এই সংখ্যামূলক তথ্যগুলো তোমার লাগবে। তারপর এইগুলো রিলেটেড যে কোনো অ্যাবনর্মালিটি, যে বেড়ে গেলে তাকে কি বলি আমরা, তাকে কমে গেলে কি বলি, তারপর এটা তৈরি হওয়ার প্রক্রিয়া, এসবগুলো তুমি ম্যাক্সিমাম এমসিকিউর জন্য তোমার এখান থেকে লাগবে। আচ্ছা, তারপরে এই ছকটা আমি তোমাকে বুঝাই দিই, যে এইখান থেকে তুমি যদি পড়ো তাহলে তোমার ইজি হয়ে যাবে। দেখো, আমি দেখো, এই একটা ছক তুমি দেখতে পাইতেছো। এখান থেকে তুমি মনে রাখবা প্রথমত আয়ুষ্কাল। এটা তুমি ধরো ইম্পর্টেন্স দাও বেশি, যে আয়ুষ্কাল, কোন রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, কোনটা কতদিন বাঁচতে পারে। তো এরকমভাবে এই সংখ্যাগুলো তুমি মুখস্থ করবা। মুখস্থ থাকবে না, তারপরে এমসিকিউর জন্য মুখস্থ করবা। তারপর তোমার কাজটা তোমার এমসিকিউতে আসতে পারে, বা অনেক সময় খতে চলে আসতে পারে, লোহিত রক্তকণিকার কাজ বর্ণনা করো। তো তুমি যদি পারো মোটামুটি তাহলে লিখতে পারো, তবে এমসিকিউ আসার সম্ভাবনা তোমার এখান থেকে বেশি। ওকে, তারপর তোমার এই যে সংখ্যা রিলেটেড যে চারটা দেওয়া আছে, এই চারটা তুমি এখান থেকে ইজিলি পড়ে নেবা, তাহলেই তোমার জন্য এখান থেকে এনাফ হয়ে যাবে। তারপর তুমি যদি নিচের ছকটাও দেখো, তাহলে কিন্তু তোমার কিছু এমসিকিউ এখান থেকে পড়া হয়ে যাবে। বুঝতে পারছো?
এমসিকিউ পড়া হয়ে যাবে। এইখান থেকে তুমি গুরুত্ব কী দিবা, তুমি গুরুত্ব দিবা যে সংখ্যাগুলোর মধ্যে যে প্রতি কিউবিক মিলিমিটারে কতটুকু আছে, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। সংখ্যাগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি যদি উপরেগুলো পড়ে থাকো তুমি এমনিতেই মনে রাখতে পারবা, যেরকম বর্ণ, আয়ুষ্কাল, তারপর হচ্ছে আকৃতি, এগুলো মনে রাখতে পারবা। তো এই এখন যতটুকু বলছি এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য লাগবে। পরবর্তীতে আসো যে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন, এই টপিকটা হচ্ছে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে প্রথমে দেখো আমাদের ক্লোটিং ফ্যাক্টর আছে হচ্ছে 13টা, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা। তো এই ক্লোটিং ফ্যাক্টর টোটাল 13টা, গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা। এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য লাগবে। এই 4টার মধ্যে কী কী আছে? ফিব্রিনোজেন, পুত্রমিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স হচ্ছে, আশা করি তোমরা জানো, যে ফুল পরে টুপ করে, আমি লিখে দিচ্ছি না, আচ্ছা লিখিয়ে দিই, যে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, এটা হচ্ছে ট্রিক্স। এটা কি মানে গুরুত্বপূর্ণ। টোটাল হচ্ছে তোমার 13টা, 13-র মধ্যে হচ্ছে 4টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এই 4টা আমরা মনে রাখবো। ফুল পরে টুপ করে দিই। ফুলতে হচ্ছে ফিব্রিনোজেন, পরেতে হচ্ছে তোমার পুত্রমিন, টুপতে হচ্ছে তোমার থ্রোম্বোপ্লাস্টিন, করেতে হচ্ছে ক্যালসিয়াম 2+। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য জানতে হবে। সিকিউতে আসতে পারে যে রক্ততঞ্চনের কৌশলটা। তো রক্ততঞ্চনের কৌশলটা হচ্ছে তোমাদের সিকিউতে আসার একটা পসিবিলিটি আছে। তো এই কৌশলটা আমি তোমাকে যদি খুবই সংক্ষেপে একটু বুঝাই দিই, তাহলে দেখো, এই হচ্ছে ধরো আমাদের রক্তনালী। তো রক্তনালীর ভিতরে কি নর্মালি তো হচ্ছে আমাদের রক্ত চলাচল চলতেছে, রক্ত তো এর ভিতরে আছে, কিন্তু আমরা কি জানি যে এর ভিতরে যে রক্ত চলাচল করতেছে এটা কিন্তু আমাদের জমাট বাড়তেছে না। এটা জমাট না বাঁধার কারণ কি? কারণ হচ্ছে এখানে এক ধরনের উপাদান আছে, নাম হচ্ছে হেপারিন। ধরো এই যে কালো করে দেখালাম যেটা, এটা হচ্ছে হেপারিন। এই হেপারিনের কাজ কি? এই হেপারিন হচ্ছে তোমার রক্তনালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। এখন ঘটনাটা কি? তোমার যখন হচ্ছে রক্তনালীটা হচ্ছে রাপচার হইলো, বা ধরো রক্তনালীটা যখন রাপচার হলো, বা যে এই অংশটা একটু কেটে গেল, তো এই অংশটা কেটে গেলে কি হবে, যে এই হেপারিনটা হচ্ছে তোমার বাতাসের সংস্পর্শে চলে আসবে। এর সাথে ধরো গায়ে বাতাস লাগবে, তো বাতাস লাগার পর কী হবে, তোমার এই হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করে বলো তো, হেপারিন একটি উপাদান ছিল যার কারণে হচ্ছে আমার রক্তের ভিতর রক্তনালী জমাট বাঁধতেছে না, হঠাৎ করে বাতাসের কারণে সে নিষ্ক্রিয় হয়ে গেল। সে নিষ্ক্রিয় হয়ে গেলে তাহলে তো রক্ত জমাট বাঁধার যে প্রসেসটা, তাহলে তো সেটা আমাদের জন্য কি সহজ হয়ে যাবে, তাই না? মানে আলটিমেটলি রক্তটা জমাট বেঁধে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে বাতাসের সংস্পর্শে আসলে হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আমাদের জানতে হবে, যে এইখানে থাকে হচ্ছে ধরো আরেকটা যে লাল করে দেখাচ্ছে, এটা ধরো আমাদের অনুচক্রিকা বা প্লাটিলেট। তো অনুচক্রিকাটাও কী করে, বাতাসের সংস্পর্শে আসলে ভেঙে যায়, সে বিদীর্ণ হয়ে এখান থেকে ধরো একটা লিপোপ্রোটিন বের করে নিয়ে আসে, এটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। নাম কি? থ্রোম্বোপ্লাস্টিন। ওকে, থ্রোম্বোপ্লাস্টিন। তো এই হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেলো, থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হলো। এইগুলো কি করে? এই থ্রোম্বোপ্লাস্টিন, তখন তুমি যে এখানে একটু তাকাও, এখানে তাকালে তুমি একটু ভালোভাবে বুঝতে পারবা। এই যে এই অংশটা, যে এই থ্রোম্বোপ্লাস্টিনটা কি করতেছে, এই থ্রোম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়ামের সহায়তায় নিষ্ক্রিয় পুত্রম্বিনকে থ্রোম্বিনে রূপান্তর করতেছে। তুমি একটা জিনিস মনে রাখবা, বায়োলজিতে কোনো শব্দের শুরুতে যদি প্রু থাকে এবং শব্দের শেষে যদি জেন থাকে, তাহলে সে কি নিষ্ক্রিয়। তাহলে যেহেতু পুত্রম্বিন, শব্দের শুরুতে প্রু আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। তো এই নিষ্ক্রিয় পুত্রম্বিনটাকে কি করবে? সক্রিয় থ্রোম্বিনে পরিণত করবে। কে পরিণত করলে? থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন কই থেকে পাইছো তুমি? অনুচক্রিকা থেকে পেয়েছো। ওকে, এই থ্রোম্বিনটা পরবর্তীতে কী করবে? থ্রোম্বিনটা হচ্ছে আরেকটা প্রোটিন, ফাইব্রিনোজেন। দেখো তো শব্দের শেষে জেন আছে, তার মানে এটা কি? এটাও নিষ্ক্রিয়। এই ফাইব্রিনোজেনকে কি সেই পরিণত করবে? ফাইব্রিন মনোমার। ফাইব্রিন তুমি মনে রাখতে পারো যে ফাইবারের মতো বা সূত্রকের মতো এরকম কিছু স্ট্রাকচার। মনোমার মানে একটা। পরবর্তীতে কি হবে? অনেকগুলো মনোমার, যে অংশ তোমার কেটে গেছে, এই ফাইবারগুলো অনেকগুলো একসাথে যুক্ত হয়ে একটা কি জালের মতো তৈরি করবে। এই অংশে জালের মতো যখন তৈরি করবে, তখন এটা হয়ে যাবে ফাইব্রিন পলিমার। ফাইব্রিন পলিমার হয়ে গেলে আলটিমেটলি এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার যেগুলো আছে, বাইরে থেকে সে চিত্রের দিকে থাকাও, বাইরে থেকে সেখানে গিয়ে জমাট বেঁধে যাবে। জমাট বেঁধে গেলে আলটিমেটলি আমাদের রক্ততঞ্চনটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমার যখন এটা পরীক্ষায় আসবে, তুমি কীভাবে অ্যান্সার করবা? তুমি হচ্ছে একটু বর্ণনা দিবা, যেটা বলছিলাম যে শুরু থেকে হচ্ছে তোমার কি বলে, যে হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে গেলে থ্রোম্বোপ্লাস্টিনটা এখানে হচ্ছে রিলিজ হচ্ছে। তারপর হচ্ছে এইগুলো দেওয়ার সাথে সাথে এই যে এখানে যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপকে তুমি সাথে সাথে একটু দিয়ে রাখবা, তাহলে কিন্তু তুমি এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবা। তো খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, কারণ হচ্ছে ধরো এটা হচ্ছে তোমাদের ক্লাস ভিডিও না আর কি, যেখানে কী পড়বা না, কীভাবে লাগবে সেই রিলেটেড। ওকে, পরবর্তী আসো যে তোমাদের ধরো এখান থেকে হচ্ছে ধমনী, শিরা, তারপর হচ্ছে রক্তচালক, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এদের স্ট্রাকচারটা পড়বা, এমসিকিউর জন্য এদের স্ট্রাকচারটা লাগবে। টিউনিকা মিডিয়া, তারপর হচ্ছে ইন্টিমা এক্সটার্না, স্ট্রাকচারগুলো তোমাদের জানতে হবে। তারপর হচ্ছে ধমনী, শিরা পার্থক্য, এমসিকিউর জন্য পড়ে নিবা, ঠিক আছে। তারপর আসলে যে এই চ্যাপ্টারে আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড থেকে তোমার হচ্ছে প্রথম কোয়েশ্চেন আসবে কি, যে হৃৎপিণ্ডের ফিগার।
হৃৎপিণ্ডের ফিগার। তো যদি বায়োলজিতে একটা ফিগারও যদি শিখে যাও সেকেন্ড পেপারের জন্য, তাহলে সেটা কিসের ফিগার শিখবা? এটা হার্টের ফিগার শিখে যাবো। ওকে, মানব হৃৎপিণ্ড কিন্তু। তো এটা মাস্ট, তোমাকে হচ্ছে এই ফিগারটা শিখে যেতেই হবে। আশা করি ম্যাক্সিমাম চিত্র আঁকাইতে পারো। যদি প্রবলেম হয় আমাকে জানাবা, আমি তোমাকে এটার ট্রিক্স ভিডিওটা দিয়ে দিব সহজে আঁকানোর জন্য। ওকে, তো এখান থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে যে হার্টের সচিত্র বর্ণনা করো লেভেলিং সহ। তো লেভেলিং সহ বর্ণনা করলে তুমি চিত্র দিবা, তারপর হচ্ছে কি লেভেলিং করবা। এরকম এখানের মতো 3D আঁকাইতে হবে না, খুবই সিম্পলি আঁকানোর চেষ্টা করবা, তাহলে হবে। তারপর হচ্ছে তোমার বর্ণনা দিতে বলে, তো বর্ণনা দিতে বলে তুমি কীভাবে আনসার করবা? তুমি প্রথমে আবরণ নিয়ে কিছু বলবা, যেখানে কী কী আবরণ থাকে, যে তোমার হচ্ছে কী বলে যে মেইনলি হচ্ছে পেরিকার্ডিয়াম থাকে। তোমার পেরিকার্ডিয়াম থাকলে তারপর হচ্ছে তোমার এখানে দুইটা থাকে, বাইরের দিকে যেটা থাকে এটা হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভিতর দিকে থাকে সেরাস পেরিকার্ডিয়াম। ওই সেরাসের মধ্যে আবার দুইটা পোর্শন থাকে, যেটা ভিসেরাল গায়ে লাগানো থাকে সেটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম, যেটা আরেকটু বাইরের দিকে থাকে তাকে বলি আমরা প্যারাইটাল পেরিকার্ডিয়াম। তো এই কথাগুলো একটু লিখে দিবা যখন হচ্ছে তোমাকে বলবে যে বর্ণনা করো। তো এটা লিখে দেওয়ার পর তুমি ধরো কি যে হৃৎপিণ্ডের প্রাচীর, যে 3টা প্রাচীর থাকে এগুলো সম্পর্কে একটু লিখে দিবা। আর চিত্র তো তুমি দিতেই আসো, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবা যে বায়োলজিতে তোমাকে যদি চিত্র না বলে, যে ধরো চিত্র বলে নাই, যে শুধু বলছে যে গঠন বর্ণনা করো, তাহলে হচ্ছে তুমি চিত্র দিয়ে দিবা, বুঝতে পারছো? তাহলে তুমি যদি চিত্র দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এখানে মার্কটা হচ্ছে ধরো বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা খেয়াল রাখবে। তারপর হচ্ছে তোমার এইখান থেকে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কোনটার কাজ কী। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য তোমার খুব বেশি না জানলেও চলবে। এখান থেকে আসো যে তোমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ বলতে তোমার এখান থেকে আসবে কিছু কোশ্চেন আসতে পারে, ধরো সার্কুলেশন রিলেটেড। তো ব্লাড সার্কুলেশন কই থেকে, ধরো আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের কি হার্ট, যে হার্টের মধ্যে 4টা চেম্বার আছে। হার্টের 4টা চেম্বার, ধরো এই পাশে হচ্ছে একটা লাংস, এই পাশে ধরো আরেকটা লাংস। তো এই 4টা চেম্বারের মধ্যে তোমার প্রত্যেকটা চেম্বার সম্পর্কে একটু মোটামুটি জানতে হবে যে রক্ত কীভাবে ঢুকতেছে। যেরকম ধরো এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। তো রাইট এট্রিয়ামে বা রক্ত কীভাবে ঢুকে, দেখো রাইট এট্রিয়ামে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কেভা। তো সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা এর মাধ্যমে রাইট এট্রিয়ামে হচ্ছে কোন ধরনের রক্ত ঢুকতেছে, এক সেকেন্ড, কোন ধরনের রক্ত ঢুকতেছে, এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকতেছে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি, এটা হচ্ছে রাইট এট্রিয়াম থেকে, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখানে ধরো একটা কপাটিকা থাকবে, ট্রাইকাসপেড কপাটিকা, এই কপাটিকা হয়ে সে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তারপর এটা যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাহলে এটাকে আমাদেরকে অক্সিজেনেটেড হতে হবে। তো এটা কী হবে, এখান থেকে তোমার ধরো পালমোনারি ধমনির মাধ্যমে আলটিমেটলি ধরো দুইটা লাংসে চলে যাবে। লাংসের কাজ কি, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে সে রিসিভ করছে, দেখো রিসিভ করছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সে বানায় দিবে অক্সিজেন যুক্ত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্তগুলো আবার হচ্ছে তোমার লেফট হার্ট, বা হচ্ছে অনেক সময় কি একে লেফট হার্টও বলে থাকে, যে লেফট এট্রিয়াম আসবে। লেফট এট্রিয়াম থেকে তোমার হচ্ছে এখান থেকে বাইকাসপিড কপাটিকে হয়ে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে আলটিমেটলি এটা কি সারা দেহে চলে যাবে। তো এখন যে আমি এখানে সিম্পলি যে কথাগুলো বললাম এগুলোই কিন্তু তোমার আসতে পারে অনেক সময়, যে বর্ণনা করো যে কীভাবে কী হয়। তাহলে তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে কোন চেম্বারে কোন ধরনের রক্ত ঢুকতেছে, কি টিউবের মাধ্যমে বা কি রক্তবাহিকার মাধ্যমে ঢুকতেছে, তারপর কোনটা থেকে কোথায় যাইতেছে, যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার কীভাবে ব্যাক করতেছে, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল থেকে সারা বডিতে ছড়ায় যাচ্ছে। এই কথাগুলো তোমার এখান থেকে জানতে হবে মোটামুটি, তাহলে এনা। দেখো এখানে আমি যতটুকু বলছি এটাই দেওয়া, যে তুমি যদি ফিগারের জন্য একটু ভালো আঁকাইতে পারো, মানে তোমার যদি ফিগার ভালো আঁকাইতে পারো, তাহলে এই ফিগারটা হচ্ছে তোমার জন্য সাজেস্টেড থাকলো, তাহলে তুমি এটা আঁকাবা। আর যদি এরকমটা না পারো, একেবারে ইজিভাবেও আঁকানোর অপশন আছে, টেনশন করার কারণ নেই। ওকে, তারপর আসো যে এই ছকটা, এটা কিন্তু তোমাদের 5 স্টার ইম্পর্টেন্ট, কী বলে সিকিউর জন্য। এটা হচ্ছে তোমার সিকিউর জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে কপাটিকা। এই কপাটিকাগুলো দেখো এখানে 6 ধরনের কপাটিকা বলা আছে। তো কপাটিকার কাজটাকে আমি যদি তোমাকে একটু সিম্পলি বলার চেষ্টা করি, যে ধরো এই হচ্ছে একটা ওপেনিং, বোঝানোর চেষ্টা করতেছি যে এই ধরো একটা দরজা। তো কপাটিকা মানে হচ্ছে তোমার এই উপর থেকে নিচের দিকে ব্লাড আসতে দিবে, কিন্তু নিচ থেকে উপর দিকে যেতে দিবে না। তার মানে এই দরজাটা কোন ধরনের দরজা, এটা একটা একমুখী দরজা, এটা একটা কি একমুখী দরজা, বুঝতে পারছো? কপাটিকাটা কি এক ধরনের একমুখী দরজা। তো এটা থেকে তোমার ধরো উদ্দীপকটা এরকম থাকবে, যে ধরো এরকম মানব হৃৎপিণ্ডে এরকম একটি গঠন আছে যার মাধ্যমে রক্ত প্রবাহ একদিকে যেতে পারে, তার উল্টা পথে ফিরে আসতে পারে না, মানে সামহাও তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে কপাটিকা। তখন তোমাকে বলবে যে এগুলো বর্ণনা করো। তখন তোমার যেহেতু বর্ণনা করতে বলবে, তখন তুমি এই যে বাইকাসপিড, ট্রাইকাসপিড সবগুলো আলাদাভাবে বর্ণনা শুরু করবা।
এখন তুমি দুইটা অপশন আছে, তুমি এরকম ছক করে আনসার করতে পারো, অথবা তুমি ছক যদি না করো তুমি এরকম পয়েন্ট পয়েন্ট করে ধরো প্রথমে হচ্ছে বাইক স্পিড কপার্টিক্যাল লিখে হচ্ছে একটা হেডিং দিয়া, তারপর হচ্ছে তুমি এখানে ডট ডট বর্ণনা শুরু করবা, তারপর হচ্ছে তুমি আবার আরেকটা হেডিং দিয়া ধরো ট্রাইক স্পিড কপার্টিক্যাল লিখলা, একটা হেডিং দিয়ে আবার হচ্ছে বর্ণনা শুরু করলাম, আবার হচ্ছে বাকিটা এরকম, মানে এইভাবে তুমি লিখতে পারো, অথবা তুমি যদি চাও তুমি এরকম ছক করেও লিখতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মাস্ট লাগবে, তাহলে কপার্টিক্যাল এই পার্টটা মিস করে যাবে না। কী কী লিখবা, অবস্থান কোথায়, কাজ কোথায়, বৈশিষ্ট্য না লিখলে তোমার চলবে। ওকে, তারপর হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এই যে কার্ডিয়াক সাইকেল এটা কিন্তু তোমার আসবেই, এটা হচ্ছে ধরো আমি যদি 5 স্টার বলে রাখি, ঠিক কার্ডিয়াক সাইকেলও হচ্ছে অবশ্যই পড়ে যাবে। কার্ডিয়াক সাইকেলটা কি দেখো যে কি বলে, আমি যদি ধরো তোমাকে এখানে দেখাই, ধরো আমরা কী জানি যে এটা ধরো হৃৎপিণ্ড হলে আমাদের, ধরো আমি বোঝানোর সহজে রেখে দিলাম যে এটা ধরো হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড কী জানি আমরা, একবার হচ্ছে সে সংকোচন ঘটে, তারপর হচ্ছে তার আবার প্রসারণ ঘটে, সংকোচন প্রসারণ আবার সংকোচন প্রসারণ, এই ঘটনাটা তার কি চলতেই থাকে। তো এই যে ছন্দময় যে ঘটনাটা, এই ঘটনা ঘটার সময় এর মাঝখানে কী কী ঘটনা ঘটতেছে, তো এই ব্যাপারটাকে আমরা একটা যেহেতু চক্র আকারে ঘটতেছে, তো একে আমরা কি বলে থাকি, কার্ডিয়াক সাইকেল বলে থাকি। তো এটা থেকে তোমার যদি কোয়েশ্চেন আসলে তাহলে তোমার আনসার করার প্রসেসটা আমি বলি। তোমার যে এইখানে যে তুমি ফিগারটা দেখতেছো, চেষ্টা করবা এই ফিগারটা দেওয়ার জন্য, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার বইয়ে যে এত সুন্দর 3D করে ফিগার দেওয়া এরকম না, তুমি জাস্ট হচ্ছে 4টা চিত্র আঁকাবা, 4টা স্টেজের নাম বলে দেবা, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে এখান থেকে। তবে এখানে আরেকটা বিষয় যেটা তুমি খেয়াল রাখবা, এটা হচ্ছে দেখো তোমার এট্রিয়ামের 1 নম্বরে কী আছে, এট্রিয়ামের ডায়াস্টল। তোমার হচ্ছে ডায়াস্টল মানে কি, এট্রিয়ামটা হচ্ছে তোমার প্রসারণ, হচ্ছে এট্রিয়াম প্রসারণ। তো এট্রিয়াম যদি প্রসারণ হয় তাহলে কি এট্রিয়ামে ব্লাড ঢুকবে না, অবশ্যই ব্লাড ঢুকবে। আচ্ছা দেখো, তাহলে এটিএম যদি প্রসারণ হয় তাহলে কি এটিএমে ব্লাড ঢুকবে, রাইট এটিএমে কই থেকে ব্লাড ঢুকবে, লেফট এটিএমে কই থেকে ব্লাড ঢুকবে, এটা তো আশা করি তোমরা জানোই। তো এই বিষয়গুলো হচ্ছে তোমরা মেনশন করে দিবা যে কোথা থেকে কোথায় ব্লাড ঢুকতেছে, কই থেকে কোথায় যাইতেছে। এত কঠিন করার দরকার নাই, খুবই সিম্পলি তুমি 4টা ফিগার দিবা, তারপর হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স ঠিক রেখে তুমি আনসার করা শুরু করবা। যেরকম ধরো এটিএমে ডায়াস্টল আছে, তারপর হচ্ছে এটিএমে সিস্টল, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এরকমভাবে দিতে থাকবা। ঠিক আছে, এই যে দেখো এখানে 4টা, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আসবে যে কার্ডিয়াক সাইকেল রিলেটেড। আর এইখানে দেখো আরেকটা হচ্ছে সময়কাল দেওয়া, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখবা। পরবর্তীতে তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে হার্ট যে আমাদের নিয়ন্ত্রণটা হয় এটা কিন্তু বাহ্যিক উদ্দীপনা ছাড়াই নিয়ন্ত্রণ হয়, এইটা কিন্তু হচ্ছে আমাদের কোয়েশ্চেনে আসবে, সিকিউতে আসবে। এটা হচ্ছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা কোন ধরনের, এটা হচ্ছে আমাদের কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। ওকে, এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তো মায়োজেনিক নিয়ন্ত্রণ যদি আসে, এখান থেকে তোমার 2 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তোমার ধরো উদ্দীপকে হিন্টস কি দিবে, যে মানবদেহে একটি অঙ্গ আছে যেটা কি করে রক্ত পাম্প করতে পারে, এখানে হচ্ছে বাহ্যিক কোনো উদ্দীপনা বা বাহ্যিক কোনো ধরো ইনফ্লুয়েন্স এগুলো ছাড়াই সে রক্ত পাম্প করতে পারে। তো এইটা দিলেই কিন্তু তোমার বুঝে নিতে হবে যে এটা তোমাকে মায়োজেনিক নিয়ন্ত্রণের কথা বলতেছে। তখন কিন্তু তোমার এই যে এইখানে তুমি বইয়ের মধ্যে যেটা দেখতেছো, আমি মেন বই থেকে দেখা দিচ্ছি, এগুলো কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে, ফিগার যদি দিতে পারো অবশ্যই দিবা, আমি সাজেস্ট করবো ফিগার দেওয়ার জন্য, কারণ ফিগার দিলে হচ্ছে তুমি মার্ক ধরো 50 to 60% মানে আগে থেকেই বুকড করে রাখছো, বাকিগুলো তুমি লেখা সুন্দর হলে স্যার এমনি দিয়ে দিবে। তো মায়োজেনিক নিয়ন্ত্রণ যদি আসে, তুমি সাইনোটিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ ফিস, পার্কিনজি তন্তু, এইগুলো সম্পর্কে একটু লেখবা। ঠিক আছে, এখন লেখবাটা কি, এখন ধরো প্রত্যেকটা হেডিং দিবা, তোমাকে আমি লেখার ট্রিক্সটা বলি। ধরো তুমি এসএন লেখলা, এসএন নিয়ে ধরো এরকম একটা কি এখানে হেডিং নিয়ে, তারপর হচ্ছে তোমার যতটুকু মনে আছে যেটার গঠন কি, এটা কোন প্রকোষ্ঠে থাকে, এটা কিভাবে কাজ করে, এটা সম্পর্কে হচ্ছে কিছু সংখ্যামূলক তথ্য, একে কি বলা হয়, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়, এই কথাগুলো একটু লেখবা। লেখার পর তারপর হচ্ছে তুমি আবার হেডিং দিয়ে হচ্ছে এভিএন লেখবা, এট্রিওভেন্ট্রিকুলার নোড, এগুলো লিখে বর্ণনা দিবা। তো তুমি যদি এরকম একটু কমও যদি লেখো, একটু সুন্দরভাবে যদি উপস্থাপন করো, তাহলে কিন্তু তুমি এখান থেকে মার্ক পেয়ে যাবা। তবে আরেকটা কাজ করবে এখান থেকে, যে তোমার এই যে এসএন যে কাজ ব্যাপারটা আছে, এই এসএনটাকে তুমি একটু আলাদা মুখস্থ রাখবা, কারণ অনেক সময় কোয়েশ্চেন আসে যে মানব হৃৎপিণ্ডে একটি ধরো অংশ আছে যেটি কী করতে পারে, মায়োজেনিক নিয়ন্ত্রণ বা ধরো তার হৃৎপিণ্ডে সংকোচন প্রসারণের জন্য সে একাই দায়ী, তাহলে সেটা হচ্ছে আমাদের কি এসএ নোট। এসএ নোটটাই কী করে, এই যে দেখো রাইট এট্রিয়ামের এখানে একটা ধরো ব্যাটারির মতো, তুলনা করে নাও একটা ব্যাটারির মতো, সে কী করে এখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, যার কারণে কি হয়, যার কারণে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয়। এখান ধরে নাও এটা হচ্ছে একটা বৈদ্যুতিক মিটার, সে হচ্ছে সারা হার্টে হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দিতেছে। তো একে বলি আমরা এস এ এন, সাইনো এট্রিয়াল
নোড, অথবা কি বলা হয় পেস মেকার। পেস মেকার মানে কি হৃৎপিণ্ডের পেস মানে কি গতি, তো হৃৎপিণ্ডের যে গতি সৃষ্টি করতেছে তাকে বলি আমরা পেস মেকার। তো তুমি এসএনটা একটু সুন্দরভাবে মুখস্থ করে নিবা, কারণ অনেক সময় শুধু এসএন নিয়েই তোমার কোয়েশ্চেন আসতে পারে, তখন হচ্ছে তোমার এটা লিখতে হবে, ঠিক আছে? এটা জেনে নিবা, আর বাকিগুলো একটু জেনে রাখবা যদি মায়োজেনিক নিয়ন্ত্রণ আসে, এটা তোমার আনসারের জন্য লাগবে। ওকে, পরবর্তীতে আসো বেরো রিসেপ্টর। বেরো রিসেপ্টরটা কি, এটা হচ্ছে ধরো এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি কম, তারপর আসতে পারে, একটু দেখে রাখবা। এটার প্রসেসটা আমি তোমাকে যদি বলি, ধরো এই একটা রক্তনালী, তো রক্তনালীর ভিতর দিয়ে আমরা জানি রক্ত চলাচল করতেছে, তো রক্তনালীর ভিতর রক্ত চলাচল করলে অনেক সময় কি হয়, দেখা যায় যে রক্তের প্রেশারটা বেশি হয়, অনেক সময় রক্তচাপ বেশি থাকে, অনেক সময় রক্তচাপ কম থাকে। তো বেরো রিসেপ্টর হচ্ছে তোমার কিছু ধরো এখানে নার্ভ এন্ডিংস বা ধরো একটা স্নায়ু, আমরা স্নায়ু পড়ছি না, এখানে ধরো কিছু স্নায়ু আছে, এদের কাজ কি, এরা হচ্ছে ডিটেক্ট করতে পারবে যে তোমার রক্তনালীর ভিতরে রক্তচাপ বেশি আছে নাকি কম আছে। ধরো কোনো কারণে তোমার রক্তনালীর ভিতরে রক্তচাপ খুবই কম, তো কম থাকার কারণে সে কী করবে, সে স্বাভাবিকভাবে চেষ্টা করবে যে আমি রক্তচাপটাকে বাড়ায় দিই। এখন রক্তচাপ বাড়ানোর জন্য তার কী করতে হবে, রক্তচাপ বাড়ানোর জন্য তার দুইটা কাজ করতে পারে। তুমি যদি এখান থেকে রিডিং দেও যে উচ্চচাপ বেরো রিসেপ্টর, নিম্নচাপ বেরো রিসেপ্টর, আমি তোমাকে বেসিক মেকানিজমটা বলতেছি, শোনো। রক্তচাপ বাড়ানোর জন্য সে কী করতে পারে, যে রক্তের আয়তন বাড়ায় দিবে, ভিতরে রক্তের পরিমাণ বাড়ায় দিবে। তো রক্তের পরিমাণ বাড়ানো বলতে কি, তোমার ধরো যে কিডনি থেকে যে আমাদের যে ইউরিন ফর্মেশনের মাধ্যমে পানিগুলো চলে যায়, সে পানিগুলোকে ধরে রাখবে ধরো কিডনিতে, কি আঁকাইলাম এটা, যাই হোক, দাঁড়াও, যে কিডনি থেকে সে পানি রিটেনশন করবে বা পানি ধরে রাখবে, এইভাবে সে কী করতে পারে, রক্তের ভলিউম বাড়াইতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ কি, সে হচ্ছে ধরো এই যে আমাদের হার্টের কী করতে পারে, পাম্পিং অ্যাকশন বাড়ায় দিবে। হার্টের যদি পাম্পিং বাড়ায় দেয়, তাহলে এখান দিয়ে হচ্ছে বেশি রক্ত প্রবাহ চলবে, বেশি রক্ত প্রবাহ চললে রক্তচাপ আবার বেড়ে স্বাভাবিক হয়ে যাবে। এখন পক্ষান্তরে যদি তোমার রক্তচাপটা কমে যায়, তাহলে রক্তচাপ কমে গেলেও তো সে হচ্ছে এখানে যে কী বলে নার্ভ এন্ডিং যেগুলো আছে বা স্নায়ু যেগুলো আছে, এগুলো ডিটেক্ট করতে পারবে, সেইগুলো থেকে সিগন্যাল পাঠাবে হায়ার সেন্টারে। সিগন্যাল পাঠালে কী হবে, তোমার হচ্ছে হার্ট রেট কমায় দিবে, তোমার হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কমায় দিবে, তো আলটিমেটলি কী হবে, তোমার রক্তচাপটা কমে নর্মালে চলে আসবে। তো এই ব্যাপারটা সিকিউর জন্য তোমাদের রেয়ার আসতে পারে, তারপর একটু কনসেপ্টটা বললাম, একটু দেখে রাখবা, ঠিক আছে? ওকে, তারপর এই তো পরবর্তীতে আসো তোমাদের সংবহন। এই সংবহন নিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবেই, এটা হচ্ছে তোমার ধরে রাখতে পারো যে সংবহন নিয়ে একটা কোয়েশ্চেন আসবে। আমি তোমাকে ধরো এটা এখানে একটু দেখাই দিই, যে সংবহন নিয়ে তোমার কিন্তু কোয়েশ্চেন আসবেই। সংবহন দেখো, আমাদের সংবহন আছে কয় ধরনের, আমাদের সংবহন হচ্ছে টোটাল 4 ধরনের সংবহন আছে। ধরো আমি একটা হার্ট, মোটামুটি লেভেলে একটা হার্ট ধরো আঁকানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ধরো এটা হার্ট না আঁকালেও চলবে, তোমাদেরকে ধরো আমি বুঝাই দিই, তাহলেই তোমরা বুঝতে পারবা। ধরো আচ্ছা, এটা হচ্ছে ধরো আমাদের একটা 4 কোণা হার্ট, দুই পাশে ধরো হচ্ছে দুইটা হচ্ছে আমাদের লাংস। ওকে, এখানে হচ্ছে ধরো এটা আমার কি রাইট এট্রিয়াম, এটা রাইট এট্রিয়াম, এটা হচ্ছে তোমার লেফট এট্রিয়াম, এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল। তো সংবহন মানে কি, সংবহন মানে হচ্ছে তোমার যে রক্তের চলাচলটা, রক্তের ডিরেকশন, রক্ত কোন পথে চলাচল করতেছে সেইটা। তো সংবহন হচ্ছে আমাদের কয় ধরনের আছে, 4 ধরনের। তোমার পরীক্ষায় কিন্তু একসাথে 4 ধরনের আসতে পারে, আবার আলাদা আলাদাও আসতে পারে। তো আলাদা আসলে তোমাকে হিন্টস দিয়ে দিবে। দেখো আমি তোমাকে সহজ করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। যে দেখো একটা হার্টকে ধরো আমি 2 ভাগে ভাগ করে নিলাম, তো অনেক সময় কি হয়, এই যে এভাবে ভাগ করে নিলে তুমি যদি একটা বিষয় খেয়াল করবা, দেখবা হার্টের ডান অংশে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয়, বাম অংশ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হয়। তো এইগুলোকে আবার লেফট হার্ট, রাইট হার্ট এরকমও বলা হয়, যে এরকম নামেও ডাকা হয়। তো এটা তোমাদের না জানলেও চলবে। তবে দেখো যে তোমার রাইট এট্রিয়ামে ভাইয়া মনে করে দেখো যে রাইট এট্রিয়ামে কোন ধরনের রক্ত প্রবেশ করতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করতেছে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে। সেইটা হচ্ছে তোমার এখানে ট্রাইকাসপিড কপাটিক হয়ে রাইট ভেন্ট্রিকলে চলে আসলো। রাইট ভেন্ট্রিকল থেকে তারপরে এটা কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকল থেকে তারপরে এখান থেকে পালমোনারি ধমনী আসবে। পালমোনারি ধমনীর মাধ্যমে সে কোথায় যাবে, সে হচ্ছে 2টা ফুসফুসে রক্তকে নিয়ে যাবে। ফুসফুসে কোন ধরনের রক্তকে নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছেড়ে দিচ্ছে ফুসফুসে গিয়ে। ফুসফুস কী করে, আমরা জানি ফুসফুসে গ্যাসীয় বিনিময় হয়, আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তো এই গ্যাসীয় বিনিময়ের ফলে ধরো এখানে অক্সিজেন তৈরি হইলো, বা অক্সিজেন তৈরি হবে না, মানে অক্সিজেনেটেড হবে তোমার রক্তটা। এই অক্সিজেনযুক্ত রক্তটা আসবে তোমার হচ্ছে আবার লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে যখন আসবে, লেফট এট্রিয়াম থেকে তারপর হচ্ছে ধরো এখানে বাইকাসপিড কপাটিকা হয়ে তোমার লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে সেটা আবার কী হবে, সেটা হচ্ছে তোমার সারা বডিতে, এখান থেকে মহাধমনী হয়ে সারা বডিতে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে এইখানে তুমি যদি একটু ভালোভাবে তাকাও, দেখো একটা ক্ষেত্রে কি হচ্ছে, যে তোমার রক্তটা কি
মানে তুমি যে সংবহনের দিকে তাকাও, যে দেখো একটা ক্ষেত্রে সংবহনটা হচ্ছে তোমার এই যে রাইট এট্রিয়াম মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের যে জার্নিটা, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের জার্নিটা তুমি যদি দেখো যে এইখান থেকে তোমার ধরো কী বলে যে আচ্ছা তারও সিস্টেমিকটা আগে বলে দিই। এই যে দেখো এখানে তুমি জার্নির দিকে তাকাও, যে একটা রক্ত কি যে অক্সিজেনযুক্ত রক্তটা লেফট এট্রিয়ামে আসলে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে সে ওটা দিয়ে কোথায় যাবে, আলটিমেটলি তোমার বডিতে পৌঁছাবে। ধরো বডিতে গিয়ে হচ্ছে বিভিন্ন টিস্যু কোষ একেবারে পেরিফেরি লেভেলে যাবে, তারপর হচ্ছে কি সেইখানে এই অক্সিজেনযুক্ত রক্তটা আবার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তে পরিণত হবে। তার পরবর্তীতে সে আবার ঘুরে ঘুরে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা, দুইটা ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে আবার রাইট এট্রিয়ামে ফিরে আসবে। বুঝতে পারতেছো? রাইট এটিএম থেকে তারপর রাইট ভেন্ট্রিকুলে চলে যাবে। তো এই যে এই ঘটনাটাকে আমরা বলি সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনে তুমি একটু খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু ফুসফুস ইনভলভ নাই, ফুসফুস লাগতেছে না। আমরা ফুসফুসের কাহিনিটাকে যদি বাদ দিয়ে যদি আমাদের সংবহনটাকে ভাগ করি তাহলে যতটুকু হয় তাকে বলি আমরা সিস্টেমিক সংবহন। তো এইটা কিন্তু তোমাদের আসতে পারে, এটা হচ্ছে সুন্দরভাবে তুমি একটু এখানে যদি রিডিং দেও তাহলে তুমি পারবা যে সিস্টেমিক সংবহনে কী হচ্ছে, তোমার এই ভেন্ট্রিকল থেকে শুরু করছে, মহায়া ওটা দিয়ে টিস্যু কোষে যাচ্ছে, টিস্যু কোষে গিয়ে আছে অক্সিজেনযুক্ত রক্তটা আবার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিণত হচ্ছে, তারপর আবার হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে রাইট এট্রিয়ামে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। আর তাহলে পালমোনারি সংবহন কোনটা হবে? পালমোনারি সংবহন হবে ভাইয়া যে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত আমরা দেখতেছি কি পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। এই লাংস থেকে তারপর হচ্ছে আবার সে কি চলে আসতেছে কোথায়, তোমার হচ্ছে লেফট এট্রিয়ামে চলে আসতেছে। তো এই যে লাংস রিলেটেড যে সংবহনটা, এই সংবহনটাকে আমরা বলি সিস্টেমিক পালমোনারি সংবহন। বুঝতে পারতো? পালমোনারি থেকে মনে রাখবা এটা হচ্ছে ফুসফুসের সাথে রিলেটেড। তো এই সংবহন থেকে কিন্তু হচ্ছে আমাদের কোয়েশ্চেন আসে, এই ব্যাপারটা হচ্ছে তোমাদের একটু ভালোভাবে জানতে হবে, এটা শিখে যাবা। তারপর হচ্ছে আমাদের আরেকটা সংবহন আছে, আরও দুইটা সংবহন আছে। একটা হচ্ছে তোমার করোনারি সংবহন, করোনারি। তো করোনারি সংবহন হচ্ছে নাথিং বাট এটা হচ্ছে তোমার কি, যে ধরো এই হচ্ছে আমাদের কি হার্ট বা পাম্প অর্গান। তো হার্ট তো আমরা কি জানি যে এখান থেকে সে রক্ত কী করতেছে, সারা বডিতে পাঠিয়ে দিতেছে। সারা বডিতে ধরো এটা আমি বডি লিখলাম যে সারা বডিতে হচ্ছে রক্ত সাপ্লাই দিতেছে কি হার্টে। তাহলে তার নিজের রক্ত সাপ্লাই লাগবে না, সে নিজের রক্ত সাপ্লাই দেওয়ার জন্য এখান থেকে কিছু ধরো ভেসেলের মাধ্যমে রক্ত সাপ্লাই দেবে, এদেরকে বলবো করোনারি ধমনী। তো এই যে তার নিজের বডিকে যে সাপ্লাই দিতেছে একে বলে আমরা করোনারি সংবহন। বুঝতে পারছো? ইজি। তারপর ধরো আমাদের আরেকটা আছে পালমোনারি পোর্টাল সংবহন। আরেকটার নাম কি? পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন ব্যাপারটা কি, দেখো আমি যদি তোমাকে সিম্পলি বলি যে ধরো আমাদের নর্মাল সার্কুলেশনের ব্যাপারটা কি ছিল, এটা হচ্ছে তোমার হার্ট, ধরো এটা হচ্ছে তোমার হ্যাঁ বডি বলতে বোঝাচ্ছি যে তোমার একেবারে সবগুলো কোষের কথা বোঝাচ্ছি, হার্ট আর বডি তো একসাথেই থাকবে অবশ্য। তো নর্মাল প্রসিডিওরে আমাদের কি হয় যে হার্ট থেকে রক্ত হচ্ছে ঘুরে ফিরে সারা বডিতে পৌঁছাইলো, বডি থেকে দেন হচ্ছে একটা কাজ শেষে আবার হচ্ছে হার্টে চলে আসলো। ধরো শরীরে যাচ্ছে অক্সিজেনযুক্ত, ফিরে আসতেছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। কিন্তু পোর্টাল সংবহনের ক্ষেত্রে কি হয়, সে ধরো সরাসরি বডিতে আসার আগে মাধ্যমিক একটা অঙ্গে ধরো প্রবেশ করে। এই মাধ্যমিক অঙ্গটা হতে পারে লিভার অথবা কিডনি। তো স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এটি লিভার হয়, যে পোর্ট করে, আমরা বলি না যে পোর্ট এয়ারপোর্ট, এরকম যে রক্তটা হার্টে আসার আগে মাঝখানে একটা মানুষের একটা ধরো বাড়িতে বা একটা অর্গানিক সে কী করলো, রেস্ট নিল, একটু পোর্ট করলো। এই কারণে এই ধরনের সংবহনকে আমরা কী বলি, পোর্টাল সংবহন। বুঝতে পারছো? এতটুকুই বেসিক। তারপর দেখো এখান থেকে হচ্ছে তুমি এই ব্যাপারগুলো একটু রিডিং দিবা, তাহলে পারবা আশা করি। তারপর হচ্ছে দেখো এই যে পোর্টাল সংবহন, যে কী হচ্ছে পুষ্টিক অঙ্গসমূহ, মানে হচ্ছে তোমার ধরো কী বলে ইন্টেস্টাইন, তারপর হচ্ছে তোমার ধরো এখানে হচ্ছে পাকস্থলী, যে এই জায়গাগুলো থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসতেছে, যকৃত থেকে আবার আরেকটা শিরার মাধ্যমে ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে সে গিয়ে হৃৎপিণ্ডে চলে যাবে, শেষ। জাস্ট হচ্ছে মাঝখানে সে গিয়ে যকৃতের মধ্যে ঢুকে গেল, এতটুকুই। এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার ধরো রক্তে অনেক সময় অতিরিক্ত গ্লুকোজ থাকতে পারে, কোনো ধরনের টক্সিক উপাদান থাকতে পারে, টক্সিক উপাদানগুলোকে লিভার কী করবে, লিভার হচ্ছে সরাই দিবে। যদি গ্লুকোজ তোমার অতিরিক্ত থাকে সেই এটাকে কী করবে, গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রেখে দিবে। ওকে, এতটুকু তোমাদের জানলেই হবে। তাহলে সংবহনটা কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে। তারপর হচ্ছে এই যে এই পার্টটা, এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য মাস্ট লাগবেই, এই ছকটা কখন। আচ্ছা, এখান থেকে তোমার ধরো বেশি লাগবে না, আমি একটু ধরো আরেকটা ছক মনে করে ফেলছিলাম। এখান থেকে তুমি ধরো শুরুর এটা পড়বা, তারপর হচ্ছে বাকিগুলো একটু পরে রাখবা, প্রথম দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসো যে হৃৎপিণ্ডের চিকিৎসা রিলেটেড, যে হৃৎপিণ্ডে তোমার কিছু ডিজিজ থাকবে। তো ডিজিজগুলো তিনটা রোগ হতে পারে, একটা হচ্ছে তোমার অ্যানজাইনা, আরেকটা হচ্ছে তোমার হার্ট ফেইলিওর, আরেকটা হচ্ছে তোমার হার্ট
ধরো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। তো 3টা রোগ থেকে তোমার হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, অ্যানজাইনা, হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। 3টার ক্ষেত্রে আমি তোমাকে পার্থক্যটা বলি। অ্যানজাইনার ক্ষেত্রে তোমাকে উদ্দীপকটা কীরকম দিবে, যে ধরো একজন ব্যক্তি, সে হচ্ছে ধরো এটা কী আঁকাচ্ছি, ধরে নাও এটা একটা মানুষ। অ্যানজাইনার ক্ষেত্রে ধরো তোমার এটা একটা মানুষ ধরে নাও। জ্যানজানের ক্ষেত্রে তোমার কন্ডিশনটা কীরকম থাকবে, যে বুকে মনে হবে যে তীক্ষ্ণ সুই আছে না, যে সুই দিয়ে ধরো যদি বুকের মধ্যে আঘাত করা হয় এরকম মনে হবে। তো কোয়েশ্চেনের ধরো উদ্দীপকটা এরকম থাকবে যে মিস্টার করিম, একজন পেশেন্ট, সে ডাক্তারের কাছে গিয়ে অভিযোগ করলো বা কমপ্লেন করলো যে তার বুকে মনে হয় যে তীক্ষ্ণ কোনো কিছু একটা সুই দিয়ে যে আঘাত করা হচ্ছে। তাহলে এই তীক্ষ্ণ সুই এরকম যদি কথা বলে তাহলে বুঝে নেবে এটা কি তোমাকে কি বলছে, অ্যানজাইনার কথা বলতেছে। আর হার্ট ফেলিওরে কি হবে, ফেলিওর মানে কি, ফেল করা মানে কি, দেখো তোমাকে একটু সহজ করে বোঝাই তাহলে বুঝতে পারবে। হার্ট ফেলিওর আর অ্যাটাকের মধ্যে যেহেতু তোমাকে 100 নম্বরের একটা আমি পরীক্ষা নিলাম, তাহলে তোমাকে ফেল করতে হলে কি তোমাকে অবশ্যই 0 পেতে হবে? 0 পাওয়াটা কি তোমার জন্য মাস্ট না কিন্তু। তুমি যদি ধরো 32 পাও তাহলে কিন্তু তুমি ফেল, তাই না? ফেল। তাহলে হার্ট ফেলিওর বলতে মনে রাখবা যে এখানে হার্টটা কিন্তু একেবারে তোমার ধরো যে সম্পূর্ণ কার্যক্ষমতা হারিয়ে ফেলতেছে এরকমটা না। সে ধরো কথার কথা সে 100 ml রক্ত দেওয়া দরকার, সে দিতে পারতেছে হচ্ছে 30 ml। তার মানে কি সে তার কাজটুকু করতে পারতেছে না, তার মানে সে কি ফেলিওর হচ্ছে এখানে। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হচ্ছে যে সম্পূর্ণ, এখানে হচ্ছে সে কোনো ধরনের রক্ত সাপ্লাই করতে পারতেছে না, যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো নিয়ে কোয়েশ্চেন আসলে তোমার ধরো এখান থেকে কোয়েশ্চেন আসবে যেটা প্রতিকার কী, প্রতিরোধ কী। তো এগুলো সবগুলো ধরো তোমার সেমই থাকবে। যে ধরো কী বলে যে তুমি প্রতিকারের ক্ষেত্রে কী দেবা, একটা মুখস্থ করবে, একটা মুখস্থ করলে কপি পেস্ট করে দেবা। যা হার্টের প্রতিকার কি, এটা স্বাভাবিকভাবে যে এক্সারসাইজ করতে হবে, তারপর হচ্ছে নিয়মিত পরিমিত মানে ধূমপান করা যাবে না, তারপর হচ্ছে তোমার কি বলে যে শরীরচর্চা, ব্যায়াম, এগুলা নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকতে হবে, চর্বি জাতীয় অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, এই কথাগুলো তুমি এখানে লিখে দেবা, তাহলেই হবে। জাস্ট হচ্ছে তুমি আলাদা করবা এটা কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নাকি হার্ট ফেলিওর নাকি অ্যানজাইনা। ঠিক আছে? এই 3টা জিনিস তোমার এখান থেকে আসলেই আশা করি তুমি পারবে। এটা বললাম যে হার্টের রোগ রিলেটেড। এখন আসবে যে তোমার হার্টের চিকিৎসা রিলেটেড। এই যে এই ছকটা হচ্ছে বলতে চাচ্ছিলাম একটু আগে, যে এটা হচ্ছে তোমার মাস্ট, যে কোন ধরনের ডিজিজে কোন ধরনের তুমি টেস্ট করতে দিবা। এমসিকিউর জন্য পড়তে হবে, এইচএসসি অ্যাডমিশন 2টার জন্য লাগবে, তাহলে এটা কখনো মিস দিবা না। ওকে, আচ্ছা। এখন আসো হার্টের পেসমেকার নিয়ে তোমাদের একটা কোশ্চেন আসবে, যে একটু আগে দেখো আমরা পড়ে আসছিলাম যে হার্টের হচ্ছে 4টা চেম্বার থাকে। তো রাইট এট্রিয়ামে হচ্ছে এসএএন থাকে, সাইনোইটিয়াল নোড, একে কী বলি আমরা, হার্টের পেসমেকার বলি। তো তোমার এটা থেকে একটা সম্পূর্ণ সৃজনশীল চলে আসতে পারে পেসমেকার থেকে। তোমাকে বলবে যে রাইট এট্রিয়ামে একটা জিনিস থাকে যার মাধ্যমে হচ্ছে মায়োজনিক নিয়ন্ত্রণ বা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, হার্টের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ হয়, ওইটা বর্ণনা করো। তাহলে তুমি গতে হচ্ছে ধরো এসএএন নিয়ে একেবারে সুন্দরভাবে হাবিজাবি সব কিছু হচ্ছে বর্ণনা দিলা, কুইক থাকে না থাকে সব কিছু দিয়ে দিলা। বড় কথা বলবে যে অনেক সময় এসএনটা কি হয়, উদ্দীপকে বলবে যে উক্ত যন্ত্রটা বা হচ্ছে উক্ত যে স্ট্রাকচারটা থাকে এটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তখন কি এটার জন্য একটা বিকল্প চিকিৎসা নেওয়া হয়, যে একটা বৈদ্যুতিক ব্যাটারি এরকম কোনো কিছু লাগিয়ে চিকিৎসা করা হয়। তো এরকম যদি কোনো কিছু বলে তোমাকে বুঝতে হবে যে তখন হচ্ছে যান্ত্রিক পেসমেকারের কথা তোমাকে বলতেছে। তাহলে পেসমেকার থেকে কিন্তু তোমার সম্পূর্ণ একটা কোশ্চেন আসতে পারে। গতে পেসমেকারের বর্ণনা চাইবে, বড় গতে হচ্ছে তোমার যান্ত্রিক পেসমেকারের কাহিনী বলবে, যে পেসমেকারটা নষ্ট হয়ে গেছে, এখন চিকিৎসা করব আমরা, একটা পেসমেকার লাগাই দিব। এখন পেসমেকারের যদি বর্ণনা আসে তুমি কী করবা, তুমি শুরু থেকে একটু পেসমেকার জিনিস থেকে, একটা লিথিয়াম ব্যাটারি থাকে, একটা লিড জেনারেটর, এগুলো থাকে, তারপর হচ্ছে এটা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, এগুলো একটু বর্ণনা দিয়ে দিবা। এটার ধরো ম্যাথক্যাল কত বছর এগুলো বলে দিবা, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা। যদি পারো এই ফিগারটা দিয়ে দিবা। ওকে, তারপর আসো যে তোমাদের ধরো ওপেন হার্ট সার্জারি, এগুলো এমসিকিউর জন্য লাগবে, এমসিকিউর জন্য একটু পড়ে নিবা। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে করোনারি বাইপাস সার্জারি, এই বাইপাস সার্জারিটা একটু দেখে নেবে, এটা কম আসে, বেশি আসে হচ্ছে তোমাদের এনজিওপ্লাস্টিটা। তো বাইপাস সার্জারিটা আমি একটু যদি বলে নিই, ধরো এই হচ্ছে আমাদের একটা রাস্তা, তো কোনো কারণে রাস্তা ধরো কাজ চলতেছে, এই রাস্তাটা ব্লক। এবং রাস্তা ব্লক হয়ে গেলে আমি কী করব, ধরো এইখান থেকে হচ্ছে ধরো আমি একটা রাস্তা করে এই দিকে চলে যাব, যে এইখান থেকে যে এই দিকে চলে গেলাম, তার মানে এটা কি রাস্তাটা আমি বাইপাস করলাম না, যে এইখানে যেহেতু ব্লক আছে ওই দিকে ঘুরে গেছি। তো এই প্রসিডিউরটাকে বলি কি আমরা বাইপাস। তো সেম তোমার হচ্ছে হৃৎপিণ্ডে ধরো কিছু ভেসেলস থাকবে, রক্তনালী থাকবে, যার মধ্যে দিয়ে রক্ত চলাচল হইতো। এখন কোনো কারণে এখানে ধরো চর্বি জাতীয় পদার্থ জমে এখানে ধরো ব্লক হয়ে গেছে, এখানে রক্ত আর এখানে আসতে পারতেছে না। তখন কি করে, যে তোমার দেহের নিম্নভাগের কোনো একটা শিরা বা একটা ভেসেলস কেটে নিয়ে তোমার ধরো যে এইখানে জোড়া লাগিয়ে দেওয়া হয়, এখানে হচ্ছে ধরো জোড়া লাগিয়ে
তোমার ধরো একটা বাইপাস রাস্তা সৃষ্টি করা হয়, তখন রক্তগুলো এইখান দিয়ে গিয়ে এখানে চলে আসে, বুঝতে পারছো? এই ধরনের সার্জারিকে আমরা বলি করোনারি বাইপাস সার্জারি। তো এটা তোমাদের কম আসতে পারে, মেনলি আসবে হচ্ছে এনজিওপ্লাস্টি। এই যে এইটা, এই এনজিওপ্লাস্টি জিনিসটা কি, এটা হচ্ছে সেম তোমার ধরো রক্তনালী, হার্টের একটা রক্তনালী আছে, এর ভিতরে ধরো চর্বি জাতীয় পদার্থ জমে একটা প্লাক সৃষ্টি হয়েছে, প্লাকের কারণে কি এখান দিয়ে রক্ত চলাচল করতে পারতেছে না। এই রক্ত চলাচল যেহেতু করতে পারতেছে না, তাহলে আমাদের সলিউশন কি, আমরা হচ্ছে একটা ধরো বাইপাস তো করতেই পারি, একটা হচ্ছে বাইপাস করতে পারি, কিন্তু আমরা বাইপাস করলাম না। আমরা তখন কি করব, তখন যে প্রসিডিওরটা করব যে এর ভিতরে যে ব্লকেজগুলো আছে আমি ব্লকেজগুলোকে সরাই দিব, যেভাবে হোক সরাই দিব। এই প্রসেসটাকে আমরা তখন বলি এনজিওপ্লাস্টির আন্ডারে নিয়ে যাই। কারণ এনজিওপ্লাস্টি কয় ধরনের আছে, 4 ধরনের, বেলুন আছে, লেজার আছে, করোনারি আছে, স্ট্যান্টিং আছে, করোনারি স্ট্যান্টিং। ওকে, এটা কিভাবে করা হয় এটা দেখো, তোমাকে মেনলি আসবে এই করোনারি স্ট্যান্টিংটা মেনলি আসবে। যে দেখো আমি যদি দেখাই তোমাকে, এই হচ্ছে তোমার রক্তনালী, এখানে ধরো এই যে এরকম এরকম ধরে চর্বি জমে আছে, তো চর্বি জমে যাওয়ার কারণে এখানে ধরো রক্তনালী ব্লাড ফ্লো তো অল্টারনেশন হচ্ছে। তো এখানে তুমি কি করবা, এখান দিয়ে ধরো কোনো কিছু প্রবেশ করাই দিবা। ধরো প্রথমত তুমি এখান থেকে হচ্ছে বেলুন প্রবেশ করাইতে পারো। বেলুন প্রবেশ করলে কী হবে, যে তুমি যেখানে তাকাও চিত্র দিকে, যে এর ভিতরে বেলুন প্রবেশ করে বেলুনটাকে ফুলাই দিল, বেলুন ফুলাই দিলে চর্বিগুলো চারদিকে একটু চেপে গেছে, মাঝখানে দেখো একটা, ধরো মাঝখানে দেখো এই যে একটা জায়গা সৃষ্টি হয়েছে, তার মানে এই বেলুন এনজিওপ্লাস্টি মোটামুটি কাজ করতে পারে। ওকে, তারপর দেখো লেজারে কি করছে, লেজার ধরো এই লেজার রশ্মি এখানে মারার কারণে কি, লেজার মারার কারণে যে চর্বিগুলো ছিল এগুলো ভেঙে গেল, এগুলো ভেঙে গিয়ে আমার যে রক্তনালীর পথটা এটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। ওকে, আরেকটা হচ্ছে তোমার অ্যাথেরেক্টমি, এটা হচ্ছে ধরো কাইন্ড অফ যে ড্রিল মেশিন দেখি না আমরা, যে ড্রিল মেশিন যেরকম হচ্ছে ছিদ্র করে, এই ড্রিল মেশিনের মতো ছিদ্র ছিদ্র করে কাজটা কমপ্লিট করে ফেলে, বুঝতে পারছো? এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্ট্যান্টিং। এই স্ট্যান্টিং দিয়ে হচ্ছে আমাদের ধরো এসিসিতে কোয়েশ্চেন আসে। স্ট্যান্টিংটা কি, তুমি যদি এখানে ভালোভাবে দেখো, যে তোমার একটা রক্তনালী প্রথমে একটা ব্লকেজ আছে এইদিকে, তো ব্লকেজ থাকার কারণে প্রথম হচ্ছে একটা এখানে হচ্ছে ধরো একটা ডিভাইস বা হচ্ছে ধরো একটা যন্ত্র প্রবেশ করানো হয়, যেখানে বেলুনও থাকে আবার হচ্ছে একটা নেটও থাকে, বেলুন থাকে নেট থাকে। ধরো এই যে এরকম যদি দেখায়, যে এরকম ধরো ভিতর দিকে আছে হচ্ছে তোমার বেলুন, তারপর হচ্ছে বেলুনের উপরে আছে হচ্ছে তোমার একটা স্ট্যান্ড, মানে ভিতরে বেলুন, বেলুনের উপর একটা জালের মতো আছে। তো ওই নির্দিষ্ট জায়গায় যেখানে তোমার ব্লকটা আছে সেইখানে একে পৌঁছানোর পর কী করবে, বেলুনটাকে ফুলাই দিবে। তো বেলুন ফুলাই দিলে কি, বাইরে যে জালটা আছে জালটাও তো ফুলে যাবে। তো জালটা যখন ফুলে যাবে তখন হচ্ছে রক্তনালীকে চারদিকে প্রেশার দিবে, প্রেশার দিলে হচ্ছে তোমার এই ব্লকেজের জায়গাটা দেখো, যে এখানে দেখো প্রসারিত হলো। তো যখন প্রসারিত হয়ে যাবে তখন কি, তখন এই বেলুনটাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বের করে আনা হবে, তখন হচ্ছে তোমার রক্ত এই যে জালটা আছে জালটা এখানেই থেকে যাবে, তখন কি আমাদের প্রসেসটা স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ চলতে থাকবে। তো এটা কিন্তু তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা হচ্ছে তুমি খেয়াল রাখবে, ঠিক আছে? এতটুকু যদি জানো তাহলে এখান থেকে না পেজে এই ফিগারটা দিবা, তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, ঠিক আছে? এই তো, তারপর আর কোনো কিছু না, অধ্যায়ের সারসংক্ষেপ শেষে এমসিকিউর জন্য এগুলো একটু পড়লেই হবে। এই তো তো এতটুকুই, এইগুলো যদি তুমি পড়ো এসএসসিতে তুমি সিকিউতে হচ্ছে ধরো 100% কমন পাবে ইনশাল্লাহ, 100% এখান থেকেই আসবে। তো আবার বলতেছি যে এটা হচ্ছে তোমাদের কোনো এরকম ক্লাস ভিডিও না, যে হচ্ছে অনেকে হয়তো মনে করতে পারো যে মানে যেরকম বলছি এরকমভাবেই কি আমি সহজে বুঝে যাব, তুমি বুঝে যাবা, এরকম আমার এক্সপেকটেশন কিনা, না আসলে এরকমটা না। আমি হচ্ছে তোমাকে, যদি তোমার পড়া বাকি থাকে তাহলে হচ্ছে সহজ করে দিলাম, যেমন তুমি এখন কী কী পড়বা এইটা। তবে এটার কারণে যদি ডিটেলসে ক্লাস, যদি কনসেপচুয়াল যে ক্লাসগুলো লাগে, যারা হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা তোমাদের তো এখন ক্লাস করার সময় নেই, যদি করতে চাও তাহলে ক্লাস আছে, তুমি ক্লাস দেখে নিতে পারবা, বা শিওর কমন ব্যাচ, ওইটাতে হচ্ছে তুমি ধরো কম সময়ে সব কিছু জেনে নিতে পারবা। তো এতটুকুই, পরবর্তীতে হচ্ছে আরেকটা চ্যাপ্টার নিয়ে এরকম শর্ট রিভিউ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো।